নমস্কার। আচ্ছা, ব্রিজ হোক বা উঁচু কোনো বিল্ডিং, সবকিছুর মধ্যে কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করে। আর সেটা হলো ভাইব্রেশন বা কম্পন। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই শক্তিকে বোঝা যায় আর তাকে কন্ট্রোলে আনা যায়। চলুন তাহলে শুরু করা যাক। কখনো কি মনে হয়েছে কেন কিছু স্ট্রাকচার সামান্য কম্পনেই ভেঙে পড়ে, আবার অন্যগুলো দিব্যি দাঁড়িয়ে থাকে? ধরুন, একই ভূমিকম্পে একটা বাড়ি টিকে গেল, কিন্তু ঠিক তার পাশেরটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। কেন এমন হয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভাইব্রেশনের সায়েন্সে। চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। আচ্ছা, ব্যাপারটা একটু ভাবুন তো। ধরুন, একটা ব্রিজ হাওয়ায় দুলছে, বা একটা ওয়াশিং মেশিন ফুল স্পিডে চলার সময় কাঁপতে কাঁপতে এদিক ওদিক সরে যাচ্ছে। এই যে ভাইব্রেশন, এটাই কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারের এক অদৃশ্য শত্রু। চোখে দেখা যায় না, কিন্তু এর শক্তি প্রচণ্ড। আর এটাই যে কোনো স্ট্রাকচারের স্থায়িত্ব নষ্ট করে দিতে পারে। তো এই অদৃশ্য শত্রুর সঙ্গে লড়তে গেলে সবার আগে এর একটা গোপন কথা জানতে হবে। আর সেই গোপন কথাটা হলো স্ট্রাকচারের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা স্বাভাবিক কম্পাঙ্ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রত্যেকটা বিল্ডিং, ব্রিজ বা মেশিনের নিজস্ব একটা তাল বা ছন্দ আছে, অনেকটা আমাদের হার্টবিটের মতো। ব্যাপারটা একদম সহজ করে বোঝা যায় একটা দোলনার উদাহরণ দিয়ে। ভাবুন তো, একটা দোলনাকে যদি ঠিক তার ছন্দের সাথে তাল মিলিয়ে ধাক্কা দেওয়া হয়, তাহলে কি হবে? খুব অল্প জোরে ধাক্কা দিলেও দোলনাটা কিন্তু অনেক উঁচুতে উঠে যাবে, তাই না? স্ট্রাকচারের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাই ঘটে। যখন বাইরের কোনো শক্তি স্ট্রাকচারের নিজস্ব ছন্দের সাথে মিলে যায়, তখন কম্পন বহুগুণ বেড়ে যায়। আর এই ঘটনাটাকেই আমরা বলি রেজোনেন্স বা অনুরণন। এই স্লাইডটা দেখুন, কি সাংঘাতিক ব্যাপার। যখন বাইরের ফ্রিকোয়েন্সি আর স্ট্রাকচারের নিজস্ব ফ্রিকোয়েন্সি এক হয়ে যাচ্ছে, কম্পনের বিস্তার বা অ্যাম্প্লিটিউড প্রায় 10 গুণ বেড়ে যাচ্ছে। এই যে গ্রাফের চূড়াটা দেখছেন, এটাই হলো ইঞ্জিনিয়ারদের জন্য একটা রেড অ্যালার্ট বা বিপদ সংকেত। এই পয়েন্টটাই হলো রেজোনেন্স। কিন্তু প্রশ্নটা হলো, একটা সত্যিকারের ব্রিজ বা বিশাল বিল্ডিংয়ের এই ডেঞ্জার জোন বা বিপদসীমার ফ্রিকোয়েন্সি ইঞ্জিনিয়াররা খুঁজে বের করেন কিভাবে? কারণ এটা ঠিকঠাক মাপতে না পারলেই কিন্তু বড়সড় বিপদ ঘটে যেতে পারে। তো এর উপায়টা কি? এর জন্য একটা খুব কাজের পদ্ধতি আছে। নাম হলো হাফ পাওয়ার ব্যান্ডউইথ মেথড। এখানে কি করা হয়? প্রথমে স্ট্রাকচারটার উপর বিভিন্ন ফ্রিকোয়েন্সি লোড দিয়ে দেখা হয় যে কম্পনের বিস্তার কোথায় সবচেয়ে বেশি হচ্ছে, মানে সে রেজোন্যান্স পয়েন্টটা খুঁজে বের করা হয়। এরপর ওই সর্বোচ্চ বিস্তারের একটা নির্দিষ্ট অংশ, মানে 1/√2 অংশ কোন দুটো ফ্রিকোয়েন্সিতে হচ্ছে সেটা দেখা হয়। আর ওই দুটো ফ্রিকোয়েন্সি পেলেই একটা সহজ ফর্মুলা দিয়ে ড্যাম্পিং রেশিও বা কম্পন শুষে নেওয়ার ক্ষমতাটা বের করে ফেলা যায়। এই ড্যাম্পিং রেশিওই বলে দেয় স্ট্রাকচারটা কতটা সুরক্ষিত। এখন এই ড্যাম্পিং রেশিওর ফর্মুলাটা একটু জটিল লাগতে পারে, কিন্তু এটা মনে রাখার একটা দারুণ সহজ উপায় আছে। শুধু এই লাইনটা মনে রাখুন: ড্যাম্পিং রেশিওর হিসেব সোজা, ওপরে বিয়োগ, নিচে যোগ। ব্যাস, পরীক্ষার সময় এই ছোট ট্রিকটা কিন্তু দারুণ কাজে দেবে। তাহলে আমরা দেখলাম যে রেজোনেন্স বা অনুরণনই হলো আসল সমস্যা। এখন প্রশ্ন হলো, যদি এটাই সমস্যা হয়, তাহলে এটাকে পরিমাপ করে এর সমাধান করার ইঞ্জিনিয়ারিং উপায়টা কি? এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, তাই না? এবার চলুন সমাধানের দিকে যাওয়া যাক। এই যে কম্পনের প্রচণ্ড শক্তি, এর থেকে স্ট্রাকচারকে বাঁচানোর জন্য ইঞ্জিনিয়ারদের হাতে একটা দারুণ অস্ত্র আছে, একটা ঢালের মতো। আর সেই ঢালটার নাম হল ফোর্স ট্রান্সমিশন আর আইসোলেশন। এই ব্যাপারটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হল গাড়ির শক অ্যাবজর্বার। দেখুন, যখন একটা গাড়ি খারাপ রাস্তার ওপর দিয়ে যায়, শক অ্যাবজর্বারগুলো সব ঝাঁকুনি শুষে নেয়, তাই আমরা ভেতরে আরামে বসে থাকতে পারি। ভাইব্রেশন আইসোলেশনও ঠিক একই কাজ করে। একদিকে দেখুন, শক্ত সংযোগ থাকলে মেশিনের সব কম্পন সরাসরি ফাউন্ডেশনে চলে যাচ্ছে, আর অন্যদিকে যখন একটা ফ্লেক্সিবল বা ড্যাম্পড সংযোগ ব্যবহার করা হচ্ছে, তখন কম্পনটা আটকে যাচ্ছে, ঠিক শক অ্যাবজর্বারের মতো। একটা বাস্তব উদাহরণ দিই, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একটা ৬,৫০০ পাউন্ডের চালনী মেশিন, যেটা তার সাপোর্টের ওপর ৭০০ পাউন্ডের একটা ফোর্স দিচ্ছিল।
এবার শুধু কয়েকটা আইসোলেটর লাগানোর পর কি হলো জানেন? ওই ফোর্সটা কমে দাঁড়ালো মাত্র 50 পাউন্ডে। ভাবা যায় প্রায় 93% ফোর্স কমে গেল। এটাই হলো আইসোলেশনের জাদু। তাহলে এখন মূল প্রশ্নটা হলো, একটা স্ট্রাকচারের জন্য আমরা কখন ফোর্স ট্রান্সমিশন হতে দেব আর কখন ভাইব্রেশনকে পুরোপুরি আইসোলেট করে দেব? এই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া উচিত? এতক্ষণ তো আমরা কম্পনকে আটকানোর কথা বললাম, কিন্তু আরও একটা মজার ব্যাপার আছে। আমরা চাইলে কম্পনের এই নিয়মগুলোকেই ওর বিরুদ্ধে কাজে লাগাতে পারি। মানে এমন যন্ত্র বানাতে পারি যা কম্পনকে ব্যবহার করেই কম্পন মাপে, অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। এই নীতির ওপর ভিত্তি করে কিন্তু সিসমোগ্রাফ বা অ্যাক্সেলেরোমিটারের মতো যন্ত্রগুলো কাজ করে। এর ভেতরে আসলে কি থাকে? খুব সহজ ভাষায় বললে, যন্ত্রটার ভেতরে একটা ছোট ভরের সিস্টেম থাকে। যখন বাইরের স্ট্রাকচারটা বা মাটি কাঁপে, তখন ভেতরের ওই ভরটাও কাঁপতে শুরু করে। আর ওই ভেতরের সিস্টেমের কাঁপুনিটা মেপেই আমরা বলে দিতে পারি যে বাইরের কাঁপুনিটা ঠিক কতটা শক্তিশালী। সুতরাং মূল ব্যাপারটা হলো, আমরা একটা বড় সিস্টেমের কম্পন মাপার জন্য ওর ভেতরেই একটা ছোট ক্যালিব্রেট করা সিস্টেম বসিয়ে দিই, যেটা ওর সাথেই কাঁপে। আর এই সহজ নীতিটা বুঝতে পারলেই আমরা ব্রিজ বা বিল্ডিংয়ের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আধুনিক সব স্মার্ট যন্ত্র ডিজাইন করতে পারি। তাহলে শেষ প্রশ্নটা হলো, একটা ডাইনামিক সিস্টেমের ঠিক কোন বৈশিষ্ট্যটা জানা সবচেয়ে জরুরি, যদি আমরা এমন একটা যন্ত্র ডিজাইন করতে চাই যা মাটির ত্বরণ বা অ্যাক্সেলারেশন একদম নির্ভুলভাবে মাপতে পারবে। তো আমরা সমস্যাটা কি সেটা দিয়ে শুরু করে তাকে মাপা এবং সমাধান করা পর্যন্ত একটা পুরো যাত্রা শেষ করলাম। চলুন পুরো বিষয়টার একটা ব্লুপ্রিন্ট বা সারসংক্ষেপ দেখে নেওয়া যাক। আজকের আলোচনার মূল বিষয়গুলো হল, প্রথমত, প্রত্যেকটা স্ট্রাকচারের একটা নিজস্ব ডেঞ্জার জোন বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আছে। দ্বিতীয়ত, হাফ পাওয়ার ব্যান্ডউইথ পদ্ধতি ব্যবহার করে আমরা এই ঝুঁকিটা পরিমাপ করতে পারি। তৃতীয়ত, ভাইব্রেশন আইসোলেশন একটা ঢালের মতো কাজ করে স্ট্রাকচারকে সুরক্ষা দেয়। আর সবশেষে আমরা কম্পনের এই নিয়মগুলোকেই কাজে লাগিয়ে কম্পন মাপার যন্ত্র ডিজাইন করতে পারি। একটা কথা মাথায় রাখা দরকার, এই যে ডাইনামিক্সের কনসেপ্টগুলো, এগুলো শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়। এর আসল গুরুত্বটা হলো আগামী দিনের মজবুত আর স্মার্ট স্ট্রাকচার তৈরি করার ক্ষমতা অর্জন করা। ভবিষ্যতে কি আসছে, এই জ্ঞানটাই কিন্তু কাজে লাগবে ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং বানাতে, হাই পারফরম্যান্স গাড়ি ডিজাইন করতে, এমনকি এমন স্মার্ট স্ট্রাকচার তৈরি করতে যা নিজের স্বাস্থ্য নিজেই মনিটর করতে পারবে। তাই স্ট্রাকচারাল ডাইনামিক্স বোঝা মানে শুধু একজন ইঞ্জিনিয়ার হওয়া নয়, এটা ভবিষ্যতের একজন ইনোভেটর বা উদ্ভাবক হওয়ার চাবিকাঠি। এখন ভাবার বিষয় হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা এরপর কোন অসম্ভবকে সম্ভব করব।